ব্যাপারে তাকে সহায়তা করেছিল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার শর্ত সাপেক্ষে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল এই বলে যে যতদিন পর্যন্ত বিদেশি সৈন্য বাংলাদেশের মাটিতে অবস্থান করে ততদিন পর্যন্ত এই স্বীকৃতি কার্যকর হবে না। মীমাংসা এখন টিল টু ডেট হয়নি। আমার ধারণা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সে বিষয়টি ইঙ্গিত করেছেন, এক। আর দুই নম্বর হচ্ছে ফরগিভ এন্ড ফরগেট, যা হয়েছে হয়েছে, উই লুক ফরওয়ার্ড টু। ইলেভেনের সময় -2 ফর্মুলা কার্যকর করার একটা প্রচেষ্টা যেটা ফেল করে গিয়েছিল, এবার -3 ফর্মুলা, মানে ব্যক্তি না পার্টি হিসেবে আওয়ামী লীগ, জাতীয় করে বিএনপির নিরিখে সেটি কার্যকর করার চেষ্টা চলছে বলে একটা কানাঘুষ আছে। এটার নানান রকমের স্বরূপ আছে, নানান রকমের দিক আছে। আপনার প্রয়াত বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং শান্ত যুদ্ধকালীন সময়ে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমদ। তিনি স্বাধীনতা যুদ্ধকালীন সময়েই পাকিস্তানের সঙ্গে ঢিলেঢালা হলেও একটি কনফেডারেশন মেনটেন করা যায় কিনা সেটা নিয়ে সেই লক্ষ্যে কাজ করছিলেন, এবং এই বিষয়টির উপর নজর রাখার জন্য আপনার তৎকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকীকে নিয়োগ করেছিলেন বিষয়টা উপর নজর রাখার জন্য, এবং তিনি নিযুক্ত হয়েছিলেন খন্দকার মোশতাকের প্রাইভেট সেক্রেটারি হিসেবে বা একান্ত সচিব হিসেবে। এবং এই বিষয়টি শেষ পর্যন্ত বেশি দূর আগাতে পারেনি ওই কারণে। কিন্তু আপনার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার একটা চিন্তা শেখ মুজিবুর রহমানেরই ছিল। সেই জন্য তিনি লাহোরে গিয়েছিলেন ওআইসি সম্মেলনকে কেন্দ্র করে, এবং পাকিস্তানের স্বীকৃতি আদায় করেছিলেন। এবং তারও পরে যেটা হয়েছিল, মূলত তারও আগে ভুট্টো যখন দেখলেন যে মাশরেকে পাকিস্তানের পতন ঘটেছে, তখন তিনি কয়েনেজটা চেঞ্জ করে ফেললেন। পূর্ব পাকিস্তান না বলে বলা শুরু করলেন যে এই অঞ্চলটি হচ্ছে মুসলিম বাংলা, আমার পরিষ্কার খেয়াল আছে। এবং তিনি শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়ে ওই অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন ব্রিটেন হয়ে বাংলাদেশে, যে তিনি এসে ভারত সরকারকে পারসুয়েট করবেন যাতে ভারতীয় সৈন্যরা বাংলাদেশ থেকে চলে যায়। এই ব্যাপারে তাকে সহায়তা করেছিল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার শর্ত সাপেক্ষে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল এই বলে যে যতদিন পর্যন্ত বিদেশি সৈন্য বাংলাদেশের মাটিতে অবস্থান করে ততদিন পর্যন্ত এই স্বীকৃতি কার্যকর হবে না। মাইন্ড ইট, ইন্দোনেশিয়া হচ্ছে লার্জেস্ট মুসলিম কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড, সুতরাং ওটার একটা সিম্বলিক ভ্যালু আছে। আর শেখ মুজিবুর রহমান এসে যখন অনুরোধ করলেন ইন্দিরা গান্ধীকে, তিনি পূর্ণমতিত্বের সাথে বললেন ঠিক আছে আমরা রাজি, তবে সেটি হবে আপনার জন্মদিনের উপহার। আপনার জন্মদিন যেদিন, সেদিন থেকে ভারতীয় সৈন্যরা দেশে ফেরার প্রক্রিয়াটি শুরু করবে। যাই হোক, তবে ইতিহাসের অংশ। এখন আপনার পরবর্তীতে শেখ মুজিবুর রহমান শাসনামলেই জুলফিকার আলী ভুট্টো তার বন্ধু ঢাকায় এসেছিলেন, তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এবং আপনার যে কাণ্ডটি হয়েছিল, পরবর্তীতে তিনি সম্ভবত ভারতের প্রভাবেই এবং তার সরকারের যারা ভারত লবির লোক ছিলেন তাদের প্রভাবে বলে দিয়েছিলেন যে পাকিস্তানের সঙ্গে পূর্ণ স্বাভাবিকীকরণ আমরা তখনই করব যখন যে দায় দেনা আছে বা বাংলাদেশের যে ন্যায্য হিস্সা তারা পরিসম্পদ যারা পাকিস্তান থেকে পাওয়ার কথা সেটি যতক্ষণ পর্যন্ত পরিপূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সম্পর্ক স্বাভাবিকীকরণে যাব না। অবশ্য জুলফিকার আলী ভুট্টো এবং তার পাকিস্তান সরকার শুভেচ্ছা নিদর্শন স্বরূপ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআই এর একটি বোয়িং বিমান বাংলাদেশকে উপহার দিয়েছিলেন। কিন্তু বাকি বিষয় আশয় নিয়ে শেষ অবধি কোন রকমের মীমাংসা এখন টিল টু ডেট হয়নি। আমার ধারণা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সে বিষয়টি ইঙ্গিত করেছেন, এক। আর দুই নম্বর হচ্ছে ফরগিভ এন্ড ফরগেট, যা হয়েছে হয়েছে, উই লুক ফরওয়ার্ড টু নরমালাইজ আওয়ার রিলেশন ইন ফিউচার। পাকিস্তানের সাথে আগের মতো সম্পর্ক হওয়া সম্ভব নাকি মুক্তিযুদ্ধের আগে? পৃথিবীতে মানে nothing is impossible in human dictionary. It's a changing world. We are living in a changing world. এবং প্রফেসর শাহিদুজ্জামান আমাদেরই সিনিয়র কলিগ ঢাকা ইউনিভার্সিটির, তিনি নিউক্লিয়ার গ্যারান্টি বা আমব্রেলা
পাকিস্তানের কাছ থেকে পাওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন এবং পাকিস্তান ক্যান বি এ ন্যাচারাল অ্যালাই টু ব্যালেন্স কাউন্টার ব্যালেন্স ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স থ্রেট ইন সাউথ এশিয়া। একটা সময় মজা করে ভারতের সাংবাদিকরাই বলতেন, যখন প্রয়াত জিয়াউর রহমান এবং প্রয়াত জিয়াউল হক এই সাবেক মাগরেবে পাকিস্তান এবং সাবেক মাশরিকি পাকিস্তানের দায়িত্ব সরকার প্রধান হিসেবে পালন করছিলেন, টু জিয়াস অন টু শোল্ডার্স অফ ইন্ডিয়া। যেটা সোশ্যাল মিডিয়ামে যেটা জানা গেছে সেটা হচ্ছে ওবায়দুল কাদের, সাবেক সরকারের প্রভাবশালী মন্ত্রী, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, তিনি সসম্মানে উইথ প্রোটোকল এন্ড আপনার নিরাপত্তা নিয়ে সিলেট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন। এখন সেটা গার্ড অফ অনার পেয়েছেন কি পাননি, সেটা আই ক্যানট গ্যারান্টি। মানে সীমান্তের ব্যাপারে যেটা কারণ বিষয়ে শোনা গেছে এতদিন ধরে যে তিনি যশোরে অবস্থান করছেন, তো লজিক্যালি তার তো বেনাপোল সীমান্ত দিয়ে যাওয়ার কথা, সেখানে সেদিক থেকে না গিয়ে তিনি কেন উত্তর পূর্ব সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলেন, সেটা আমার কাছে বোধগম্য নয়। উনি কি মানে আর্মি শেল্টারে ছিলেন কিনা সেটা নিয়ে অনেকে কথা বলছে। এ ব্যাপারে আমি মন্তব্য করব না। জি, আরেকটি বিষয় যেটা আপনার কাছে জানতে চাই, যে নির্বাচন নিয়ে যে ধরনের বক্তব্য আমরা পেলাম, তাতে কিন্তু বড় রাজনৈতিক দল বিএনপি কিন্তু সন্তুষ্ট না সেই ব্যাপারে। তো আপনার কাছে কি মনে হয় যে দেখুন, একটা গুঞ্জন আমরা শুনছি, সেটা হচ্ছে যে 111 এর সময় -2 ফর্মুলা কার্যকর করার একটা প্রচেষ্টা যেটা ফেল করে গিয়েছিল, এবার -3 ফর্মুলা, মানে ব্যক্তি না পার্টি হিসেবে আওয়ামী লীগ, জাতীয় করে বিএনপির নিরিখে সেটি কার্যকর করার চেষ্টা চলছে বলে একটা কানাঘুষো আছে। সময় বলে দেবে আসলে ফাইনালি কি দাঁড়াচ্ছে। পাগল বলতে কাদের বোঝাচ্ছেন আমি পরিষ্কার না, তো সেই জন্য কোনো মন্তব্য করাটা সমীচীন হবে বা বিজ্ঞজনিত কাজ হবে বলে মনে করি না। আরেকজন প্রশ্ন করেছে খুরশেদ আলম, ভারতের পার্লামেন্টে বিজেপি এবং বিরোধী দলের এমপিদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। আচ্ছা, যাই উনি একটা মেসেজ দিয়েছেন, সেটা তো বাংলাদেশ ইস্যু কি আছে কিনা এখানে, সেটাও একটা বিষয়। এটা নরমের বিষয়, মানে আপনার ভারতে এই ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে পার্লামেন্টে, সুতরাং আমরা সেই তুলনায় ভালো ছিলাম এমনটি বলবার হয়তো মেসেজ তিনি দেবার চেষ্টা করেছে। প্রথমে অপারগতা প্রকাশ করা হয়েছিল, পরবর্তীতে বলা হয়েছে 5 কর্মদিবস বা 7 কর্মদিবসের মধ্যে তারা কমিশন গঠন করবেন। এখন সেই সময় কিন্তু অতিক্রান্ত হয়ে যায়নি। উইল হ্যাভ টু ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন্স ইভেন্চুয়ালি। আমার মনে হয় আমরা শেষ করব, যেহেতু উনি জয়েন করেননি, আরেকজন অতিথি জয়েন করার কথা ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।